শহরের নামকরা মাস্তান রাফিদের যৌনাঙ্গ কেটে গিয়ে যেন ইয়ামিনের ফেরেন লাভলি বিজ্ঞাপন পোস্টের মাঝ বরাবর লটকে রেখে দিয়ে গেছে। পুরো শহরকে যেন তাক লাগিয়ে দিয়েছে এই বিষয়টা। সবাই রাস্তার মাঝে জড়সড় হয়ে বিজ্ঞাপন পোস্টের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কার এত বড় ক্ষমতা বা বুকের পাটা যে রাফিদের মতো মাস্তানের এমন দুর্দস্ত অবস্থা করেছে? আমি কলেজের দিকেই যাচ্ছিলাম, কিন্তু মানুষের হট্টগোল দেখে সেখানেই দাঁড়িয়ে গেলাম। একজন মানুষের থেকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে এখানে? আরে ভাই, দেখছেন না কি হয়েছে? শহরের নামকরা মাস্তান রাফিদের যৌনাঙ্গ কেটে কে যেন লট করে রেখেছে ফেরেন লাভলি পোস্টারের মাঝে। শুধু তাই নয়, যে এমনটা করেছে সে তার একটা নামের ক্লোন ছেড়ে দিয়ে গেছে, যেটাতে লেখা আছে মাফিয়া গার্ল। লোকটার কথা শুনে থতমত খেয়ে গেলাম, কিন্তু লোকটাকে বুঝতে দিলাম না, ভাই কে এই মাফিয়া গার্ড? তার বিষয়ে কোনো কিছু জানেন কি? ভাই, তার বিষয়ে আমি কেন, শহরের ডিবি পুলিশটাও তার কোনো খোঁজ খবর বের করতে পারেনি। এমন ডেঞ্জারাস এই মাফিয়া গার্ল আগের বারও লোকাল থানার ওসিকে এই অবস্থা করে মেরেছিল। ভাই তাহলে এ তো অনেক খাতারনাক একটা মানুষ, এই মাফিয়া গার্ড। হ্যাঁ, অনেক খাতারনাক সে। এবার আমি চলে আসলাম ভাই, কখন তার কানে পৌঁছে যায় যে আমি তাকে নিয়ে কথা বলেছি, পরে সে আমারও এমন ভয়ঙ্কর অবস্থা করবে। ভাই, মাপও চাই, দোয়াও চাই। এমন বিভৎসভাবে মরার কোনো ইচ্ছে নেই আমার। তবে শেষ একটাই কথা বলি, মাফিয়া গাল যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। কারণ এই রাফিদ অনেক অত্যাচার করেছে শহরের মানুষকে। এই জালিমের মজা বুঝিয়েছে মাফিয়া গাল। লোকটা চলে গেল, আমি এখনও সেখানে দাঁড়িয়ে আছি। আমার মাথায় খালি একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, যে এমনটা করেছে তার আসলেই অনেক বড় বুকের পাটা। কি এই মাফিয়া গার্ল? না, এই মাফিয়া গার্লের সাথে আমি দেখা করব। তখনই কলেজ ফ্রেন্ড শামীম ফোন দিল। কিরে বেটা, তুই কই রে? তাড়াতাড়ি কলেজে আয়। কেন, কিছু হয়েছে নাকি রে? তুই কি রাবিদের বিষয়ে কিছু শুনিসনি? হ্যাঁ শুনেছি, আর আমি তো সেখানেই দাঁড়িয়ে আছি। বাপরে, কি কলিজা মাফিয়া গালের! এমন নামকরা নেতাকে সে এইভাবে কেলিয়ে দিল, আমার তো ভাবতেই অবাক লাগছে। আচ্ছা, তুই তাড়াতাড়ি কলেজে আয়। কলেজেও এইসব নিয়ে তোলপাড় চলছে, কারণ রাফিদ কলেজ নেতা ছিল। আচ্ছা আমি আসছি, তুই একটু দাঁড়া। ফোন রেখে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। মাথায় এখনও মাফিয়া গার্লের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। মাফিয়া গার্লকে নিয়ে ভাবতে ভাবতে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি শামীম কলেজের গেটে দাঁড়িয়ে আছে। যাক, তুই এসেছিস, কিন্তু আজ নাকি ক্লাস হবে না রাফিদদের বিষয়টার জন্য। কি এক আতঙ্ক লাগিয়ে দিল মাফিয়া গার্ল, আল্লাহ! হ্যাঁ রে, সেই রকমের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে মাফিয়া গাল। তবে একদিকে ভালোই হয়েছে, রাফিদদের মতন জানোয়ারকে সেই সাইজ করেছে। অনেক উড়েছিল বেটা, এবার উড়াউড়ি বন্ধ হয়ে গেছে চিরতরে। এজন্যই বলে বেশি উড়া ভালো না। হ্যাঁ, রাফিদ অনেক পাওয়ার দেখাতো কলেজে, একদম শিক্ষা নিয়ে দিয়েছে মাফিয়া গার্ল। আচ্ছা বাদ দে এখন ওসব কথা, চল নদীর পাড়ে গিয়ে আড্ডা দিব। তারপর দুই বন্ধু মিলে চলে গেলাম নদীর পাড়ে। সেইখানে গিয়ে দুই বন্ধু বসে বসে আড্ডা মারছে। হঠাৎই নজর পড়ল আমাদের অপোজিটে বসে থাকা একটা মেয়ের দিকে। সে ল্যাপটপ নিয়ে বসে বসে কী যেন একটা করছিল। মেয়েটিকে ঠিকমতো দেখা যাচ্ছে না, কারণ চুলের কারণে পুরো চেহারাটা ঢেকে আছে। তবে যতটুকু দেখা যাচ্ছে শরীরের অঙ্গ, ততটুকু দেখেই বুঝে গেলাম যে মেয়েটার গায়ের রং হুড়পুরিদের মতো। এই আকাশ, তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস? আমি কত সময় ধরে বকবক করে চলেছি। আরে দেখ না, সামনে বসে থাকা মেয়েটির দিকে, কেমন মগ্ন হয়ে ল্যাপটপে কাজ করছে। আরে এ তো আমাদের কলেজের রামিসা, যে কিনা কলেজের টপার, সবসময় লেখাপড়া নিয়ে মগ্ন হয়ে থাকে। এখনও নিশ্চয়ই ল্যাপটপে পড়ালেখা নিয়ে গবেষণা চালাচ্ছে। শামীম, তুই একটা জিনিস লক্ষ্য করেছিস মেয়েটার? তার চুলগুলো কত লম্বা লম্বা, আর গায়ের রংটাও পুরো দুধে আলতা। হ্যাঁ, সে আমি অনেক আগ থেকেই জানি, কারণ কলেজের সবাই ওর জন্য পাগল, কিন্তু সে কাউকেই পাত্তা দেয় না। সারাদিন লেখাপড়া নিয়ে পড়ে থাকে, তার কাছে এসবের কোনো টাইম নেই।
কিন্তু বন্ধু, মেয়েটাকে দেখে না আমার ভিতরে কেমন খুঁটিনাটি হচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটা আমার ভবিষ্যৎ বউ হবে। সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না তোর, কারণ আমাদের মতন ছাগলের কপালে এসব মেয়ে কখনোই জুটবে না। আরে, জুটবে কি জুটবে না সেসব পরে দেখা যাবে, কিন্তু এখন চল না ওর সাথে একটু কথা বলে আসি। মনটা না কেমন যেন ছটফট করছে কথা বলার জন্য। আরে ভাই, তোর কি মনে হয় সে আমাদের সাথে কথা বলবে? ভাই, তাও চল না প্লিজ। আচ্ছা চল। শামীমকে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি ছায়ামূর্তির মতো, কিন্তু তার যেন আমাদের দিকে কোনো খেয়ালই নেই। সে তার কাজে মগ্ন হয়ে আছে। এই দেখলি, দানবের মতন দুটো মানুষ আমরা তার সামনে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের দিকে কোনো খেয়ালই নেই। রামিসা এমনই, কারোর সাথেই কথা বলে না। আরে চুপ থাকতো, আমি কথা বলছি, দেখে থাক। আমি গলায় বড় করে কাশি দিলাম, কিন্তু মেয়েটার কোনো রেসপন্সই দেখতে পেলাম না। মেয়েটা এখনও তার কাছে মগ্ন। এবার সরব লজ্জা ভেঙে সোজা ডাক দিলাম, এই যে শুনছেন? মেয়েটা আমার ডাক শুনে ল্যাপটপ থেকে মাথা তুলে তাকালো। এতটা সময় মেয়েটার চেহারা দেখে যাচ্ছিল না, কিন্তু এখন সে আমার দিকে তাকানোর পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি তার চেহারা। মেয়েটাকে দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে গেল আমার। আল্লাহ, এটা তো মেয়ে না, এটা তো পরিপালক থেকে ভুল করে নেমে আসা কোনো হুড়পড়ি। জি বলুন। আমি মেয়েটির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আমার তো পুরো দুনিয়াদারি যেন নিমেষেই থমকে গেল। আমি চুপচাপ তাকিয়ে আছি মেয়েটার দিকে। তখনই সাইড থেকে শামীম ধাক্কা দিয়ে বলল, আরে আকাশ, তুই কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, শামীমের কথায় হুঁশ ফিরে আসলো। না না, আমি এখানেই আছি, কোথাও হারাইনি তো। না হারালে বোবার মতন ওর দিকে ভ্যাব ভ্যাব করে তাকিয়ে আছিস যে। শামীমের কথা শেষ না করতেই পাশ থেকে মেয়েটা আবার বলে উঠল, জি কিছু বলবেন কি? না না, কিছু বলবো না, আপনাকে শুধু চেয়ে চেয়ে দেখবো। মানে বুঝলাম না। আরে মানে, আপনার সাথে একটু কথা বলতে চাই। জি বলুন বললাম তো। আপনার পাশে কি একটু বসা যাবে আগে? পাশে বসে কি বলবেন? কি বলতে এসেছেন সেটা বলে প্লিজ চলে যান। আমি এখন পড়া নিয়ে একটু বিজি আছি। আচ্ছা থাক, তাহলে অন্য একদিন বলবো। আচ্ছা। মেয়েটা আবার ল্যাপটপে মাথা গুঁজে দিল, আর আমি বোকার মতন সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। আমার যেন ভ্রমই কাটছে না। মেয়েটিকে দেখার পর থেকে পুরোপুরি মাতাল হয়ে গেছি আমি। এই আকাশ, চল এবার। না, আমি যাব না, তুই যা। মানে কি আকাশ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি শুনি? মেয়েটাকে তাকিয়ে তাকিয়ে দেখবো। আকাশ, তোর মাথা কি খারাপ টারাপ হয়ে গেল নাকি? কি সব বলতা বলছিস? হ্যাঁ হ্যাঁ, হয়তো হয়ে গেছে। ও আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আচ্ছা শামীম, একটা কথা বলি। হ্যাঁ বল। আরে না, আমার না মেয়েটিকে কোলে উঠিয়ে নিয়ে কাজী অফিসে দৌড় দিতে মন চাচ্ছে। ইচ্ছে করছে এখনই বউ বানিয়ে ফেলি মেয়েটিকে। একটা ঠাটিয়ে লাগিয়ে দিব তোর গালে। বেটা ফাজিল, চল তুই এখান থেকে। শামীম আকাশকে টেনে সেখান থেকে নিয়ে আসলো। শামীম, এমনটা না করলেও পারতিস, আর একটু দেখলে কি হতো মেয়েটিকে। একদম চুপ তুই। কি সব পাগলামো শুরু করেছিস আকাশ? মাথার তার কি ছিঁড়ে গেছে নাকি তোর? হ্যাঁ, দেখ বেটা, তুই আমার মনের দুঃখ বুঝলি না। থাক থাক তুই, আমি বাসায় গেলাম। শামীমকে ফেলে রেখে সেইখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগ রেখে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে না খেয়ে সোজা শুয়ে পড়লাম। মেয়েটিকে দেখার পর থেকে যেন খাওয়া দাওয়ার সমস্ত রুচি উঠে গেছে আমার। বিছানায় শুয়ে শুয়ে মেয়েটির কথা ভাবতে লাগলাম। মেয়েটিকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি আল্লাহই জানে। এক ঘুমে রাত হয়ে যায়, তাও ঘুম ভাঙেনি আমার। শামীম ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে দিয়েছে। আকাশ তুই কি করছিস রে? আরে ঘুমাচ্ছি। হ্যাঁ, এমনটাই করবি। এদিকে দুনিয়াদারি পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, আর তুই পরে পরে ঘুমাচ্ছিস বেটা বলত। আরে কি হয়েছে? তাড়াতাড়ি ইউটিউব ওপেন কর। একটা চ্যানেল থেকে মাফিয়া গার্ল লাইভে এসেছে, আমি তোকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। কি? তাড়াতাড়ি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর ফোনে ডাটা অন করে শামীমের দেওয়া লিঙ্কটা থেকে ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করতেই দেখি মাফিয়া গার্ল লাইভে এসেছে। চেহারা দেখা যাচ্ছে না, পুরো মুখ ঢাকা তার। আর তার থেকে বড় কথা, মেকানিক্যাল একটা অটো ভয়েস থেকে সে লাইভে আসছে। দেখুন,
সবার উদ্দেশ্য করেই বলছি, আমাকে ধরা তো দূরের কথা, সেসব নিয়ে কিছু নিয়ে চিন্তা করলেও ঘর থেকে মস্তক আলাদা করে দিব আমি। আর আজকের লাইভে আসার উদ্দেশ্য হলো নেতা রাফিদের ব্যাপারে কিছু জানানোর জন্য আপনাদেরকে। রাফিদ এখনো জীবিত, কিন্তু তার আজ শেষ দিন। আগামীকাল শহরের যে কোনো এক স্থানে রাফিদের লাশ আমি ফেলে রেখে যাব। তার লাশ উদ্ধার করে নিয়ে যাবার অনুরোধ রইল ডিবি পুলিশদের কাছে। আর সর্বশেষ আমি আবারও বলছি, মাফিয়া গার্লের সন্ধান কেউ করতে যাবেন না, তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবে দেশে। তারপর দুম করে লাইফটা কেটে দিল। মাফিয়া গার্লের সাহস দেখে খুব অবাক হচ্ছি আমি। না, মাফিয়া গার্ল যে করেই হোক আমি খুঁজে বের করব। মাফিয়া গার্লের এই লাইভ মিনিটের মধ্যেই পুরো দেশে ভাইরাল হয়ে গেল। এক লাইভে যেন পুরো আতঙ্ক ছড়িয়ে গেল মানুষের মনে। সবার মুখে মুখে মাফিয়া গার্ল, মাফিয়া গার্ল, কেই মাফিয়া গার্ল, সবার একটাই প্রশ্ন। একটু পর চ্যানেল আর লাইভটা কেটে দিল মাফিয়া গার্ল। পুরো সব কিছুই যে ভ্যানিশ করে দিয়েছে, পুরোপুরি উধাও হয়ে গেল সমস্ত কিছু। কিন্তু সবার মুখে মুখেই মাফিয়া গার্লের নাম ছড়িয়ে গেছে। ফেসবুক, টুইটার, যেখানেই যায় না কেন সেখানেই মাফিয়া গার্ল নিয়ে পোস্ট। বাপরে বাপ, এটা কি মেয়ে নাকি মানুষরূপী কোনো চিতাবাঘ, আল্লাহই ভালো জানে। এইসব নিয়ে ভাবতে ভাবতে আরও কিছু সময় চলে গেল। না না, এইসব নিয়ে এখন আর ভাবা চলবে না, আগে গিয়ে কিছু খেয়ে নিই। বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর হাত মুখে পানির ছিটা মেরে দিয়ে এসে কিছু খেয়ে নিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। কি যেন কিছু একটা মেইল করেছে। ঘুমের ঘরে ফোনটা হাতে নিয়ে ল্যাপটপে ওপেন করলাম। দেখলাম একটা ভয়েস মেইল। ভয়েসটা প্লে করলাম। প্লে করতেই আমার পুরো হুঁশ উড়ে গেল। আমি এক লাফ দিয়ে সোজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। মাফিয়া গার্লের সেই ভয়ঙ্কর আওয়াজে কেউ আমার মেইল করেছে। হ্যাঁ বৎস, আমার অস্তিত্ব তলাশ করতে যেও না। আমার অস্তিত্ব তলাশ করতে গিয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলবে। ভয়েসটা শুনে থতমত খেয়ে গেলাম। এটা কি করে সম্ভব? মাফিয়া গার্ল আমায় ভয়েস মেইল করেছে। শুধু তাই নয়, আমি মাফিয়া গার্লের তালাশ করছি সেটা সে জানলো কি করে? বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আমার মেইল করে শাসায়। মাথায় তো কিছুই কাজ করছে না ভয়েসটা শোনার পর থেকে। কিন্তু আমি তো থেমে থাকবো না। আমি মাফিয়া গার্লের খোঁজ বের করেই ছাড়বো, সে যত বড়ই মাফিয়া গার্ল হোক না কেন। আমি আকাশও কম না। চুপসে আছি বলে আমাকে ভয় পেতে হবে এমন কিছু তো নয়। মাফিয়া গার্লও জানে না যে আমি কত বড় খেলোয়াড়। সেদিন আমি খেতে নেমে যাব, সেদিন এমন মাফিয়া গার্ল পথে পথেই হোঁচট খেয়ে পড়বে। এইসব নিয়ে চিন্তা ভাবনা করছি, তখনই দেয়াল ঘড়িটায় 9টার অ্যালার্ম বেজে উঠল। ও আল্লাহ, 9টা বেজে গেছে! কখন কিছুই বুঝলাম না। আমার তো কলেজে যেতে হবে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে হালকা পাতলা কিছু নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। হেঁটেই রওনা হয়েছি। আরে দূর, আমার পরিচয় দিতে তো ভুলে গিয়েছি। চলেন পরিচয় পর্বটা শেষ করে ফেলি। আমি বরাবরের মতোই আকাশ মাহমুদ আপনাদের সাথে আছি। পড়াশোনার সুবাদে শহরে আলাদা বাসা নিয়ে থাকি। আর পুরো পরিবার, মা বাবা, ছোট বোন অন্য শহরে থাকে। আমি ইচ্ছে করে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। ইচ্ছে করে বলতে একটা রিজন আছে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার, সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। সো এবার গল্পে ফেরা যাক। কলেজে পৌঁছে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি গতকালের সেই রামিসা মেয়েটা গাছতলায় বসে বসে বই একটা হাতে নিয়ে পড়ছে। কোনো কিছু না ভেবেই মেয়েটির দিকে এগিয়ে গেলাম, কারণ এখনও ক্লাস শুরু হয়নি। আর ক্লাস হবে কি না সেটাও সন্দেহ। মেয়েটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। মেয়েটা আমায় দেখে আজ নিজ থেকেই কথা বলল। কালকের বিষয়টা নিয়ে কিছু বলতে এসেছেন বুঝি? না তেমন কিছু না, মানে হ্যাঁ, মেয়েটার এমন ধারা কথা শুনে কি বলবো, সবটাই গলিয়ে গেছে। তো বলুন। আচ্ছা, আপনার সাথে কি ফ্রেন্ডশিপ করা যাবে? না, ফ্রেন্ডশিপ করা যাবে না, কারণ আমি কোনো ছেলের সাথে চলাফেরা করি না। প্লিজ না করিয়েন না, আমি কিন্তু একদম বাজে ছেলে না। তাও আমি পারবো না। তবে হ্যাঁ, পড়ালেখা নিয়ে টুকটাক কথা বলার প্রয়োজন হলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে। কিন্তু আপনাকে তো কলেজে নতুন মনে হচ্ছে। হ্যাঁ আমি নতুন। 1 মাস আগে অ্যাডমিশন নিয়েছি এই কলেজে, অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে। তবে রেগুলার আছি, 1 সপ্তাহ হবে। কোন ইয়ারে অ্যাডমিশন নিয়েছেন? 2nd ইয়ারে। আপনি? ও, আপনিও তাহলে আমার সেম ক্লাস। তার মানে আপনিও 2nd ইয়ারে পড়েন? হ্যাঁ। আচ্ছা,
এখন আমি একটু বিজি আছি পড়া নিয়ে, আপনার সাথে পরে কথা হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, সে না হয় পরেই কথা বলবো, কিন্তু একটা কথা, আমরা যেহেতু একই ইয়ারে তাহলে তুমি করে বলা যায়। আমি আপনি রেখেই মজা পাই। আচ্ছা ঠিক আছে, যেমনটা আপনার মর্জি। সেইখান থেকে চলে আসলাম। বাপ রে বাপ, কি মেয়ে, ভাবই দিচ্ছে না। আমার মনে জলে আগুন, যে বাজায় সাপের বিন। তবে সমস্যা নেই, তোমায় তো আমি নিজের করেই ছাড়বো। তোমায় নিজের মনে ফিক্সড করে নিয়েছি, বিয়ে করলে তোমাকেই করব। সেইখান থেকে আসতে না আসতেই শামীম কলেজের গেট দিয়ে প্রবেশ করলো। কিরে তুই এখন এলি? এই তো একটু আগে। আচ্ছা চল ক্যান্টিনের দিকে যাই। কলেজের পরিবেশ দেখে তো মনে হচ্ছে না যে আজ ক্লাস হবে। আমারও তাই মনে হচ্ছে, চল তাহলে ক্যান্টিনে যাই। তারপর দুইজনে মিলে ক্যান্টিনে চলে গেলাম। কলেজে যেদিন অ্যাডমিশন নিয়েছি সেই দিনই শামীমের সাথে আমার পরিচয় হয়েছে। অল্প কয়েকদিনে খুব ভালো বন্ধু হয়ে উঠেছি আমরা। দুই বন্ধু মিলে ক্যান্টিনে বসে কফি খাচ্ছি, তখনই এই আশপাশের লোকজন সবাই একদিকে দৌড়াদৌড়ি ছুটোছুটি যাচ্ছে। একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনারা এইভাবে দৌড়াচ্ছেন কেন? আরে ভাই, আপনারা কোন দুনিয়ায় থাকেন হ্যাঁ, যে কোনো কিছুতেই বলতে পারেন না? ভাই এই দুনিয়াতেই আছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবেন। আরে মাফিয়াগাল রাফিদকে মেরে ওর লাশ চৌরাস্তার মোড়ে লটকে রেখে ফেলে দিয়ে গেছে। লোকটার কথা শুনে মাথায় বড় সড়ো একটা পাঁচ পড়ল। মাফিয়া গার্ল সত্যিই তাহলে রাদিফকে মেরে ফেলেছে। শামীম চল তো তাড়াতাড়ি। হ্যাঁ চল। শামীমকে নিয়ে তাড়াতাড়ি চৌরাস্তার মোড়ে চলে গেলাম। সেইখানে গিয়ে কয়েক হাজার মানুষ একত্রে জমা হয়েছে, আর চৌরাস্তার মোড়ে একটা বটগাছের উপরে রাফিদের লাশ ঝুলছে। রাফিদের লাশ থেকে নিজের কলিজাটা কেঁপে উঠল। একটা মেয়ের পক্ষে কি করে সম্ভব এটা? একটা মেয়ে শহরের নামকরা নেতাকে এমন বীভৎসভাবে মারলো যে দেখে বিশ্বাসই হচ্ছে না। চুপচাপ সেইখানে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে। ডিবি পুলিশ রাফিদের লাশ গাছ থেকে নামাচ্ছে। রাফিদের সারা শরীরে স্পট। মানুষজনকে ঠেলে ডিবি পুলিশের দিকে এগিয়ে গেলাম। ডিবি পুলিশ রাফিদ লাশটিকে মাটিতে নামালো। তাকে মাটিতে নামিয়ে শরীরের তল্লাশি চালিয়ে দেখে রাফিদের পকেটে একটা চিঠি, যেটাতে লেখা ছিল, আজ দুপুর 3টায় আমি কালকের ন্যায় লাইভে আসব, সবাই তড়িয়ে থাকেন ধামাকার জন্য। মাফিয়া গার্লের চিঠি পড়ে সবার চোখ কপালে উঠে গেল। কি করতে যাচ্ছে মাফিয়া গার্ল? রাফিদেরকে তো মেরেই ফেলেছে, আবার কি নতুন করে ধামাকা দিবে না সে? না, আজ লাইভে দেখতে হবে। এদিকে ডিবি পুলিশ সবার স্থান ত্যাগ করতে বলল। সবাই যে যার মতন চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। কলেজের দিকে আর গেলাম না। বাসায় এসে 3টা বাজার অপেক্ষা করছি। দুপুর 3টা বাজতে আর 2 মিনিট বাকি। তখনই মাফিয়া গার্লের সেই ইউটিউবের লিঙ্কে ক্লিক করলাম, আর চ্যানেলটা ওপেন হয়ে গেল। 3টা বেজে গেছে, আর সাথে সাথেই চ্যানেল থেকে মাফিয়া গার্ল লাইভে চলে আসলো। সে গতকালের ন্যায় মেকানিক্যাল একটা টোন ব্যবহার করে লাইভে এসেছে। আমি জানি আপনারা সবাই আমার লাইফের জন্য অপেক্ষা করছেন, সো অপেক্ষার প্রহর কেটে গেছে, আমি চলে এসেছি। এবার হবে আসল ধামাকা। আপনারা সবাই রাফিদের লাশ তো পেয়েই গেছেন, এবার লিস্টে রয়েছে এমপি ওসমান। তার মরার পালা চলে এসেছে। এমপি ওসমানের মৃত্যুর জন্য তৈরি হয়নি, এবার তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সমাজের আড়ালে লুকিয়ে থাকা সব কয়টা মুখোশধারীকে এইভাবে ভয়ানক মৃত্যুদণ্ড দিব আমি। কেউ তাদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আর শুনে রাখেন সকলেই, আমি কোনো খারাপ কাজ করছি না, সমাজের নষ্টাগুলোকে বেছে বেছে সাজা দিচ্ছি। এমপি ওসমানের মৃত্যুর পর বাকি টার্গেটের নাম আমি বলে দিব। এসব কিছু আমি সমাজের ভালোর জন্যই করছি, তবে হ্যাঁ, আমার একটা পার্সোনাল মাকসাদও আছে। সেটা হলো আমি আগুনের সাথে দেখা করতে চাই। এইসব করে সে যেন নিজেই আমার কাজকর্ম দেখে আমার সাথে দেখা করে। যতদিন না সে আমার সাথে দেখা করবে ততদিন এই রূপ করে যাব আমি। মাফিয়া গার্লের মুখে আগুন নামটা শুনে ভিতরে ছাদ করে উঠল। আল্লাহ, এ তো দেখি উল্টো চক্র। যেখানে মাফিয়া গার্লকে আমি খুঁজছি সেখানে সে উল্টো আগুনের তালাশ করছে। না, মাফিয়া গার্লের খোঁজ বের করতেই হবে, যে করেই হোক না কেন আমি মাফিয়া গার্লকে খুঁজে বের করবই। তবে আগে মাফিয়া গার্লের পরিবেশটা তো শুনে সে কি বলতে চায়। আগুন, আপনি যেখানেই আছেন না কেন, আপনি যদি আমার তালাশ না করেন তাহলে এইসব কোনোদিনও বন্ধ করব না আমি। একটা কোডিং দিয়ে গেলাম আমরা, 2244। এই কোডিংটা আপনি ছাড়া কেউ বুঝবে না, সো নিজেই
আমার খোঁজ করুন। মাফিয়া গার্লের কোডিং শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। মাফিয়া গার্ল চাইছেটা কি? কিছুই তো মাথায় কাজ করছে না। সে আগুনের সাথে দেখা করতে চায়, তার উপরে আবার সে নিজের লিড কোড ইউজ করছে। মাথা তো পুরাই কাজ করা বন্ধ করে দিয়েছে। আর কিছুই যেন ভাবতে পারছি না, মাথা পুরো জ্যাম হয়ে গিয়েছে। মাফিয়া গার্ল লাইভে কেটে বের হয়ে গিয়েছে, এদিকে আমার মাথায় প্যাটার্ন পড়ে গেছে, মস্তিষ্ক পুরো নিস্তেজ হয়ে গেছে আমার। না আর না, নিজে রেখে কিছু একটা রিল্যাক্স করতে হবে, পরে না হয় মাফিয়া গার্লকে নিয়ে ভাবা যাবে। ডাটা অফ করে দিয়ে শুয়ে পড়লাম। এখন একটু ঘুমাবো, পরে না হয় ঘুম থেকে উঠে বিষয়টা নিয়ে ভাবা যাবে। যেমন ভাবা তেমন কাজ, সব চিন্তা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলা ঘুম থেকে উঠে বাইরে চলে গেলাম। মাথা যেন কেমন ভারী হয়ে আছে। তাড়াতাড়ি কাকুর দোকানে যেতে হবে আমার, না হয় মাথা ঠিক হবে না। ওনার দোকানে গিয়ে চা খেয়ে আগা মাথা ঠিক করতে হবে। কাকুর দোকানে গিয়ে চায়ের অর্ডার করলাম। মাথায় জ্যাম মোটামুটি ছুটেছে মনে হচ্ছে। চা খেয়ে শরীরটা চাঙ্গা লাগছে একটু। হ্যাঁ, এবার শান্ত মাথায় ভাবি মাফিয়া গার্লের কথা। আচ্ছা, মাফিয়া গার্ল আমার খোঁজ কেন করছে? সে কি চায় আমার কাছে? আর কেনই বা সে একদম এসব কর্মকাণ্ড করছে? দেশে তো প্রশাসন আছেই দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার জন্য। তারপরও কেন কেন মাফিয়া গার্ল আইনের বিপক্ষে যাচ্ছে? হাজারটা প্রশ্ন নিজেকে ছুঁড়ে মারলাম। এবার আমার শান্ত মস্তিষ্ক ধীরে ধীরে সব কয়েকটা প্রশ্নের উত্তর খোলাসা করতে লাগলো। সে দেখ, দেশের সেই অবস্থাটা কোনোদিনও শোধরাবে না। একটার পর একটা দুর্নীতিবাজ পয়দা হয়েই যাবে, কখনো তাদেরকে থামানো যাবে না। নিজের মনের উত্তরের সাথে মাফিয়া গার্লের কর্মকাণ্ডের জাজমেন্ট করলাম। পরিশেষে যা বুঝতে গেলাম, হ্যাঁ, মাফিয়া গার্ল একদমই ঠিকই করছে। যাদের শাস্তি হয় না তাদের একদম শাস্তি দিচ্ছে। এমন একটা মানুষের অভাব ছিল দেশে, কিন্তু একটা জিনিসের উত্তর কোনোভাবেই খুঁজে পেলাম না। মাফিয়া গার্ল আমার খোঁজ করছে কেন? কি চাই সে আমার কাছে? এটার উত্তর আমার জানতেই হবে। তবে তার জন্য মাফিয়া গার্লকে দরকার আমার। হ্যাঁ, মাফিয়া গার্ল দরকার আমার। মাফিয়া গার্ল, তুমি অপেক্ষায় থাকো, জলদি দেখা হচ্ছে আমার সাথে। কাকুর দোকান থেকে উঠে চলে গেলাম। ভিতরে খালি একটা জিনিসের কাজ করছে, মাফিয়া গার্লের খোঁজ বের করা। হ্যাঁ, সেটা আমি অতি শীঘ্রই বের করে ফেলব। তারপর হবে আসল খেলা। যদি অসাধু কোনো মতলব থাকে আগুনকে নিয়ে মাফিয়া গার্লে, তখন মাফিয়া গার্ল বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আগুনও কোনো ফেলনার জিনিস না, যেটা সে তখন হাড়ে হাড়ে টের পাবে। তবে তার একটা হেস্তনেস্ত করবই আমি। সে আগুনকে হয়রানি করেছে। সে জানে না যে সে আগুন নিয়ে খেলা করছে। যে আগুন বছর 3 আগে জ্বলে উঠেছিল, সেদিন কয়েক শতাধিক মানুষের চোখ মুখে ছিল কান্না আর আতঙ্ক ছিল পুরো দেশে। আর সেই আগুনকে মাফিয়া গার্ল নামক 2 দিনের একটি মেয়ে ফোর্স করে দেখা করার জন্য। এটার মজা তাকে বোঝাবো আমি। এইসব নিয়ে ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছু সময় বই নিয়ে ঘাটাঘাটি করে উঠে পড়লাম। তারপর খেয়ে দিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, নিউজ ফিড ঘুরছি, তখনই মাফিয়া গার্লকে নিয়ে একটা পোস্ট সামনে এলো। কে যেন গ্রুপে মাফিয়া গার্লকে নিয়ে পোস্ট করেছে। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, মাফিয়া গার্ল ইজ দ্য বেস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড। ইস, আমিও যদি মাফিয়া গার্লের মতন হতে পারতাম। পোস্টটা দেখে একটাই রিয়াকশন মনে পড়ল, বাবা গো বাবা, টুরুলা। আরে বেটা, তোর যদি এতই মাফিয়া গার্লের মতন হওয়ার ইচ্ছা, তাহলে লিঙ্গ পরিবর্তন করে মাফিয়া গার্লের মতো কাজকর্ম শুরু করতে পারিস। যত সব বিরক্তিকর পোস্ট। মাথা পুরোই বিগড়ে গেছে মানুষের আহ্লাদ দেখে। কি যে পেয়েছে মানুষ মাফিয়া গার্লকে নিয়ে, আল্লাহ। যেখানেই যাই সেখানেই মাফিয়া গার্ল আর মাফিয়া গার্ল, পুরো ডিস্ক কাস্টিং। বাংলা কিছু একটা পেলেই ভার্চুয়াল জগৎ তোলপাট শুরু করে দেয়, বিশেষ করে ফেসবুকে। বিরক্ত নিয়ে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কিন্তু আমি আমার খোঁজ চালু করে দিয়েছি। মাফিয়া গার্লের খোঁজ করতে করতে 2-1 দিন কেটে গেল। অনেক চেষ্টা চালিয়েছি মাফিয়া গার্লের খোঁজ বের করার, কিন্তু কোনো রকমেই খোঁজ বের করতে পারলাম না। কিন্তু আমি হাল ছাড়বো না। তবে একটা কথা, আমি যদি পাওয়ার খাটাই তাহলে ঘণ্টাখানিকের মধ্যে মাফিয়া গার্লের খোঁজ পেয়ে যাব আমি। কারণ আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আমি সেই খাতারনাক খিলাড়ি যে কিনা অনেক বড় বড় মাপের মানুষের হাল খারাপ করে দিয়েছি। আমি সেই আগুন। আমি একবার হাতের ইশারা করলেই মাফিয়া গার্লকে আমার সামনে নিয়ে চলে আসবে
আমার ছেলে পেলে, কিন্তু আমি চাই না পাওয়ার খাটাতে। আমি চাই নিজে বলে ওকে বের করব। আর তাছাড়া পাওয়ার খাটাতে গেলে আমার অতীত সামনে চলে আসবে, কিন্তু আমি চাই না আমার অতীত সামনে আসুক। তাই চুপিসারে খোঁজ থাকতে লাগলাম। এইভাবেই আরও কয়েকটা দিন কেটে গেল। আমি মাফিয়া গার্ডের খোঁজ চালু রাখলাম, এখনও তাকে বের করতে পারিনি। তবে হঠাৎ একদিন আর একটা ভয়ঙ্কর ঘটনা সামনে এলো। মাফিয়া গার্ল সেই এসপিকে মেরে ফেলেছে। শুধু তাই নয়, রাফিদের থেকেও বীভৎসভাবে মেরেছে তাকে। এসপিকে মেরে তার যৌনাঙ্গ কেটে মুখের সাথে সেলাই করে দিয়ে কারেন্টের খোবায় আটকে রেখেছে। সাথে গলার মধ্যে একটা নেম প্লেট ঝুলিয়ে দিয়েছে, যাতে লেখা ছিল, আমি এসপি এনামুল। দুর্নীতির জন্য আজ আমার এমন এমন ভয়ানক মৃত্যু হয়েছে। এবার তো আরও আতঙ্ক ছড়িয়ে গেল। আগেরবার রাফিদ, এবার প্রশাসনিক কর্মকর্তা, এখন এবার এমন কর্মকাণ্ড দেখে মাফিয়া গার্ল এবার আরও ভাইরাল হয়ে গেল দেশে। এদিকে আমার মাথায় তো বাজ পড়েছে। না, এবার আর চুপ থাকা যাবে না। মাফিয়া গার্লকে এবার টেনে হিঁচড়ে বের করে আনবো আড়াল থেকে আমি। এইসব নিয়ে ভাবছিলাম, তখনই শামীমের ফোন। কিরে তুই কই রে? চৌরাস্তার মোড় কেন? রামিসা তোর খোঁজ করেছে, তাড়াতাড়ি করে যায়। হঠাৎ রামিসা আমার খোঁজ করলো কেন? তা আমি জানবো কি করে? তুই কলেজে এসে ওর থেকে জেনে নে সে কেন তোর খোঁজ করেছে। ওকে, আমি আসছি। ফোন রেখে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ 2 দিন কলেজে যাওয়া হচ্ছে না, কারণ শরীর একটু অসুস্থ। তার থেকে বড় কথা, মাফিয়া গার্লের খোঁজ করছি আমি। কিন্তু এখন শামীম ফোন দিয়ে যেতে বললো, তাড়াতাড়ি কলেজে চলে গেলাম। কিরে, রামিসা কই? ওই যে ওই দিকটাতে বসে আছে। আচ্ছা, আমি দেখছি কেন ডাকছে সে। শামীমকে রেখে রামিসার কাছে চলে গেলাম। এই যে, কেন খোঁজ করছো আমায়? কেন, আপনি জানেন না? আমি জানবো কি করে যে তুমি আমার খোঁজ করছো? কেন? আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিতে বলেছিলেন, যে মনে নেই? সেটা আমি করে এনেছি বাসা থেকে। ও মাই গড, রামিসা, সরি সরি সরি। আমি আসলে সত্যিই ভুলে গিয়েছিলাম জিনিসটা। পাঠকরা হয়তো ভাবছেন যে তাকে আমি কখন অ্যাসাইনমেন্ট দেখিয়ে দিতে বলেছি। আরে, তার সাথে আমার কথা হলো কি করে? আসল হলো যে আমার যখন বলেছে পড়াশোনার বিষয় নিয়ে চাইলে বন্ধুত্ব হতে পারি, তারপর থেকে আমি সেইরূপই বন্ধুত্ব করি। কারণ কোনো কিছু হতে হলে তার সাথে আগে মিশতে হবে আমার। তাই আমি পড়াশোনার বাহানা দিয়ে তার সাথে মিশেছি। অনেক কষ্ট করে হয়েছে তার সাথে মিশতে। শুরুতে তো হাজিরই হয়নি, পরে পড়াশোনায় বুঝিয়ে নেওয়ার বাহানা করে মিশেছি। এই যে, কি হলো, চুপ করে গেলেন যে? আরে না, তেমন কিছু না। আচ্ছা, নিন খাতাটা, এটার মধ্যে আমি করে দিয়েছি। অনেক অনেক ধন্যবাদ রামিসা। তারপর রামিসার হাত থেকে খাতাটা নিলাম, কিন্তু হঠাৎ চোখ গেল তার হাতের আঙুলের দিকে। আঙুলের পাশে একটা সামান্য কালো দাগ। সেই দাগটা আমার মোটামুটি পরিচিত। কারো হাতে যেন দেখেছি আমি এমন কালো দাগ। দিমাগে প্রেশার দিলাম, তখনই মনে পড়লো মাফিয়া গার্ল যখন লাইভে এসেছিল, তখন তার হাতেও এমন একটা কালো দাগ ছিল। যদিও তার চেহারা কালো কাপড়ে ঢাকা ছিল, কিন্তু আঙুলের পাশের কালো দাগটা স্পষ্ট দেখা দিয়েছিল। মাথাটা পুরো চক্কর দিয়ে উঠল জিনিসটা ভাবতেই। তার মানে কি এই রামিসা সেই মাফিয়া গার্ল? ভিতরে ভিতরে কৌতূহল কাজ করছে একটা। না না, কৌতূহল আর পুষে রাখবো না। সোজা রামিসাকে জিজ্ঞেস করলাম, রামিসা, তোমার হাতে ওটা কিসের দাগ? রামিসা আকাশের কথা শুনে থতমত খেয়ে যায়। কোথায়, কিসের দাগ? হাতের আঙুলের পাশে একটা কালো দাগ দেখলাম। আমি সেটার কথা বলছি। আমার কথা শুনে রামিসা কেমন যেন ঘাবড়ে গেল। আরে না না, ওটা কিছু না, এমনিতেই চোট লেগেছিল ছোট থেকেই আমার, তখনই আঙুলের পাশে কালো স্পটটা পড়েছে। ওহ, কিন্তু দাগটা না আমার বেশ পরিচিত। আরে কি বলছেন এসব? হ্যাঁ, আমার হাতের স্পট আপনার পরিচিত হবে কি করে? আপনার কি মাথা গেছে নাকি? হ্যাঁ, না, মাথা যায়নি। আচ্ছা থাক, বাদ দাও এখন এসব কথা। এখন ওটা যাক, কারণ অ্যাসাইনমেন্ট করে দিয়েছো, সেটা বাসায় গিয়ে খাতায় উঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আরো কিছু সময় এখানেই বসে পড়বো। আচ্ছা। তারপর সেখান থেকে চলে এলাম, কিন্তু মনের ভিতর কেমন যেন একটা খটকা লাগছে। মাফিয়া গার্ডের হাতে যেমন কালো দাগ, ঠিক তেমনই কালো দাগ রামিসার হাতে। এটা কি করে সম্ভব? আর তাছাড়া রামিসার সাথে কথা বলার সময় লক্ষ্য করেছি সে কেমন যেন ঘাবড়েছিল। সে যদি সত্যিই মাফিয়া গার্ল না হয়, তাহলে ঘাবড়েছিল কেন? দূর, মাথায় কিছুই কাজ করছে না। না,
এইসব নিয়ে আর ভাবতে পারছি না। এবার আড়াল থেকেই মাফিয়া গার্ডের তালাশ করব। এইসব নিয়ে ভাবতে ভাবতেই হাঁটছিলাম, তখনই শামীম ডাক দিল। সে আমার জন্য গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিরে, কেন ডেকেছে রামিসা তোকে? আরে, অ্যাসাইনমেন্ট করার কাজে সাহায্য চেয়েছিলাম। সেটা বাসা থেকে করে এনেছে আমার জন্য, সেটাই দিতে ডেকেছিল। ও ভালো, কিন্তু আকাশ আমার না একটা জিনিসে খটকা লাগে। মেয়েটা কেমন যেন অদ্ভুত, কেমন সারাদিন পড়ালেখা নিয়ে ডুবে থাকে, কারোর সাথেই তেমন মিশে না, সব সময় একা একা থাকে। কিন্তু এটার রিজন কি? এটার পিছনে হয়তো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। কারণ দেখ, যারা সব সময় চুপচাপ থাকে তারাই কিন্তু পরবর্তীতে গিয়ে ক্রিমিনাল বের হয়। হ্যাঁ, আমারও খটকা লাগে জিনিসটা নিয়ে। তবে আমরা পজিটিভভাবে নিলেই পারি। হয়তো বা সে জীবনে অনেক বড় ধাক্কা খেয়েছে, সেই এমন নিশ্চুপ হয়ে গেছে। হ্যাঁ, হতেই পারে। আচ্ছা স্যার, এখন এসব কথা, চল বাসার দিকে রওনা দেই। ওকে, চল। শামীমের সাথে কথা বলে বাসায় চলে গেলাম। সে তার বাসায় গিয়েছে আর আমি আমার বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। হোটেলের বয় এসে খাবার রেখে দিয়ে চলে গেছে। খেয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোনটা হাতে নিয়ে ডাটা অন করলাম, ফেসবুকিং করবো একটু। কিন্তু অবাক কাণ্ডটা তখনই ঘটলো যখন আমি ফেসবুকের অ্যাপসটাতে প্রবেশ করলাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ কন্ট্রোল নিয়ে নিয়েছে। তবে আমি ফেসবুকে প্রবেশ করলাম ইজিলিভাবে। আমার অ্যাকাউন্ট অন্য কারোর কন্ট্রোলে, সেটা শিওর হলাম মেসেঞ্জার থেকে। আমার নিচে ইনবক্সে অটোমেটিক মেসেজ আসছে। কিরে, অনেক উড়াউড়ি করছিস মনে হয়। মানে বুঝলাম না, আপনি কে? আর আমার আইডি কেন হ্যাক করেছেন? আমি কে সেটা আমার কথা শুনেই বুঝে যাবি। আর আইডি হ্যাক করেছিস তো 12টা বাজাতে। মানে আমি আপনার কি হতে করেছি যে আপনি আমার 12টা বাজাতে আমার আইডি হ্যাক করেছেন? তুই আমার পিছু কেন লেগেছিস? কি মনে করেছিস তুই নিজেকে? হ্যাঁ, আমাকে খুঁজে বের করে ফেলবি? এত সহজ সব কিছু? কথা শুনে বুঝতে বাকি নেই যে মাফিয়া গার্ল আমার অ্যাকাউন্ট হ্যাক করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি সেটিংসে চলে গেলাম। সেখানে গিয়ে ইনফরমেশন চেক করে দেখি আমার সমস্ত কিছু মাফিয়া গার্ল পরিবর্তন করে ফেলেছে। নাম্বার, জিমেল সব কিছু পরিবর্তন করে নিজের মেল বসিয়ে দিয়েছে। আরে, সেটিংসে গিয়ে কোনো লাভ নাই, সব কিছু আমার আয়ত্তে। তোর অ্যাকাউন্ট পুরোপুরিভাবে হ্যাক করে নিয়েছি আমি। তাহলে আমি আইডিতে প্রবেশ করলাম কি করে? আমি চেয়েছি তাই তুই প্রবেশ করতে পেরেছিস, কারণ আমি সব কিছু পরিবর্তন করলেও সিএল লক আউট মারিনি, তাই তুই প্রবেশ করতে পেরেছিস। মারেননি কেন? কারণ আমি চেয়েছিলাম তোর সাথে কথা বলতে, তাই তোর আইডি আয়ত্তে নিয়ে তোর নিজের ইনবক্স তোর সাথেই কথা বলছে। এত ওরা ভালো না। মাথায় রাখবেন, যেই পাখির ডানা বেশি বড় সেই পাখির উড়তে সমস্যা হয়। উড়ছিস তো তুই নিজে, তুই আমার খোঁজ করতে উঠে পড়ে লেগেছিস। কিরে, মরার শখ গজিয়েছে নাকি? হ্যাঁ, সাধারণ জোকস। হাসি আসলো আপনার কথা শুনে। হাসি বের করে দিব, টেনশন নিস না। মরার জন্য এত উথাল পাতাল হচ্ছিস তো, সেই শখ আমি পূরণ করে দিব। সবে মাত্র অ্যাকাউন্ট হ্যাক করেছি, আর একটু ধৈর্য ধর, তারপর তুই নিজেই হ্যাক হয়ে যাবি। এই জোকসটা আরও সেরা ছিল, তবে আমার একটু হাসি আসেনি এবার, কারণ এমন আবোল ছাবল আমি করি না। আর আপনি যত বড় মাফিয়া হন না কেন, সেসব আমার দেখার বিষয় না। সো আমার ভয় দেখিয়েন না। আপনার মতো অনেক বড় বড় খিলাড়ি দেখেছি আমি। সো ফাউ ফাউ পাগলামো না করে নিজের মতো থাকেন, না হয় নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তুই মনে হয় আমার সম্পর্কে ভালো করে না জেনেই কথা বলছিস। আপনার সম্পর্কে না জেনে কথা বলছি না, বরং আপনি আমার সম্পর্কে না জেনে কথা বলছেন। শোনেন, কারোর সাথে পাঙ্গা নেওয়ার আগে দেখে শুনে নেবেন, না হয় পরে দেখা যাবে বিপরীত পক্ষ বাপ লেভেলের মানুষ। সো বুঝে নেন, পাঙ্গা নেন। বাপ না চিনে পাঙ্গা নিতে আসবেন না, সোজা বাঁশ মারা খাবেন। হারামির বাচ্চা, তুই সত্যিই মরবি। মাফিয়া গালের সাথে বেয়াদবি করার ফল তুই পাবি। তোর প্রথম সাজা স্বরূপ আইডিটা আর চিরতরে পাবি না, বাকি তোকে পরে আমি সার্চ করব। এতটা সময় ভালো করে কথা বলছি, কিন্তু এখন আর না। তুইও শুনে রাখ, বাপ না ছিলে আবলামি করার কারণে কি কি দেখে সোজা দুনিয়া ছাড়া করবি তোকে। আর কি বললি তুই আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি আর পাবো না? তাহলে চ্যালেঞ্জ দিয়ে বললাম, 10 মিনিটে তোর থেকে ফেসবুক অ্যাকাউন্ট আমি আমার কন্ট্রোলে নিব। দেখি পারলে আমায় আটকে দেখা। রেগে মেগে মোবাইলটা ছুঁড়ে মারলাম। তারপর বিছানা ছেড়ে উঠে গিয়ে টেবিলের উপর থাকা ল্যাপটপ ওপেন করে অটো কোডিং দিয়ে ফেসবুকটা ফিরিয়ে আনলাম। এটা করতে পুরোপুরি 10 মিনিটও লাগেনি।
আবল মাফিয়া গার্ল আমার থেকে টক্কর নিতে আসে। তারপর ফেসবুকটাকে সিকিউরিটি করে বের হয়ে আসলাম। কোনোদিন যদি মাফিয়া গার্লকে সামনে পাই, দুই গাল লাল করে দিব সোজা। অ্যাকাউন্ট সিকিউরিটি করে আবারও শুয়ে পড়লাম। এবারের শোয়াতে কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। বিকালবেলায় শামীম ফোন দিয়ে ঘুম ভাঙায়। আকাশ, চল আজ কোথা থেকে গিয়ে ঘুরে আসি। বেটা, ঘুম থেকে তুলে বলছিস ঘুরতে যেতে? কত আরামের ঘুমটাই না গিয়েছিলাম। এই রাখ তোর ঘুম, 10 মিনিটের মধ্যে তামান্না আবাসিকের সামনে আসবি। শালা গরু, ঘুমটাই মাটি করে দিয়েছিস পুরো। ওকে, দাঁড়া আসছি। তারপর ফোন রেখে দিয়ে শার্ট লাগিয়ে নিলাম। তারপর জায়গা মতো চলে গেলাম। সেখানে গিয়ে দেখি শামীম আগে থেকেই হাজির। বাহ, মহারাজ এসেছেন। দৌড় বেটা, শান্তির ঘুমটা শেষ করে দিলি আমার। হ্যাঁ, তোমার শান্তির ঘুমাই খালি নষ্ট করে মানুষ। বেলা বাজে কয়টা আর তুমি পরে পরে ঘুমাও। গরু, দামড়া মাঠা, বউ জুটবে না তোর। ওকে, না জুটলে নাই, চল এখন ঘুরে আসি। ওকে চল। তারপর দুইজনে মিলে ঘুরতে চলে গেলাম। অনেক রাত পর্যন্ত দুইজনে মিলে ঘোরাঘুরি করছি। রেস্টুরেন্টও খেয়েছি, সমস্ত বিল শামীম দিয়েছে। রাত বাজে 10টা। ঘোরাঘুরি শেষ করে দুইজনের বাসায় চলে এলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত, তাই শুতেই ঘুমিয়ে গেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি গেটের মধ্যে রামিসা দাঁড়িয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে, যাক, ভালো হয়েছে। চলেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে। আচ্ছা চলো। দুইজনে এক পাশে চলে গেলাম। হ্যাঁ, এবার বলো। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। রামেশের কথা শুনে সত্যিই মনে হচ্ছে সূর্য আজ উল্টো দিশা ধরে উঠেছে। এই কি বলছো বলো তো? তুমি আজ নিজে থেকেই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছো, কারণটা কি? তুমি তো পড়ার বিষয় ছাড়া কোনো কিছু নিয়ে কথা বলতে বারণ করছো। দেখুন, আসলে আমার জীবনে অনেক বড় একটা ধাক্কা খেয়েছি আমি, তাই কাউকেই আর আমার বিশ্বাস করতে পারি না। অনেক ভয় হয় আমার, কিন্তু আপনাকে আমার অনেক বিশ্বাস হয়, তাই আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি নিয়ে ধাক্কা খেয়েছো? তা না হয় পরে কোনো একদিন বলবো নি। এখন কি বন্ধুত্ব করবেন আমার সাথে? আচ্ছা। আচ্ছা মানে কি ধরে নিব আমি? বন্ধুত্ব করেছেন? হ্যাঁ, কিন্তু তাহলে তুমি আমায় আপনি করে বলতে পারবে না, তুমি করে বলতে হবে। ওকে, আপনি বলবো না, তুমি করে বলতে হবে। রামেশার সাথে বন্ধুত্ব হয়ে কি যে খুশি লাগছে তা বলে বোঝাতে পারবো না, কারণ ভালোবাসার প্রথম ধাপ বন্ধুত্ব। রামেশার সাথে আমার সেটাই হয়েছে। এর মাঝে কয়েকটা দিন কেটে গেছে। ধীরে ধীরে দুইজনের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। দুইজনের অনেকটা ক্লোজে চলে এসেছি। সে আমার সাথে বন্ধুত্ব মতোই আচরণ করে, কিন্তু আমার আচরণে তাকে যে আমি ভালোবাসি সেটা তাকে বোঝানোর ট্রাই করি। তবে সব কিছুর ভিতরে মাফিয়া গার্ল আমার মন থেকে সরেনি। তাকে এখনও খোঁজ করে বেড়াচ্ছি আমি, কিন্তু কোনো খোঁজই পাইনি তার। তবে রামিসা আমার কিছুটা সন্দেহ হয়, কারণ তার হাতের কালো দাগ মাফিয়া গার্লের সাথে মেলে। কিন্তু তাকে কখনো আমি কিছু জিজ্ঞেস করিনি, কারণ সে যদি না হয় পরে আর এক বিপাকে পড়তে হবে আমাকে। তবে যেদিন সত্যি মাফিয়া গার্লের খোঁজ পাবো সেদিন তাকে ধরবো। সেটা যদি রামিসাও হয় তাহলেও তাকে ধরবো। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য ফ্রেশ হচ্ছি। ব্রাশ হাতে নিয়ে ওয়াশরুমে দাঁড়িয়ে হ্যালাম ট্যালাম দিয়ে দাঁত ব্রাশ করছি। হঠাৎ ওই ওয়াশরুমের আয়নায় কিছু একটা চোখে পড়লো। ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার পেছন বরাবর মাস্ক পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাস্ক আর চেহারাটা আকৃতি দেখে বুঝতে বাকি রইল না আমার পেছনে মাফিয়া গার্ল দাঁড়িয়ে আছে। মাস্ক আর চেহারার আকৃতি দেখে বুঝতে বাকি রইল না যে আমার পিছনে মাফিয়া গার্ল দাঁড়িয়ে আছে। আজ মাফিয়া গার্লের শেষ দিন। কেয়ামত ঘটিয়ে দিব আজ মাফিয়া গার্লের। সাথে সাথে গাড় ঘুরিয়ে পিছনে তাকালাম, কিন্তু অবাক করা বিষয়, পিছনে কাউকেই দেখতে পেলাম না। মিনিটের মধ্যেই মাফিয়া গার্ল যেন কোথায় উধাও হয়ে গেল। কি করে গেল? কোথায় থেকে সে? সারা ওয়াশরুমে চোখ বুলিয়ে দেখতে লাগলাম, কিন্তু কোথাও মাফিয়া গার্লকে দেখতে পেলাম না। মিনিটের মধ্যে কোথাও উধাও হয়ে গেল মাফিয়া গার্ল। মাথায় তো কিছুই খেলছে না। চার দেওয়ালের মাঝ থেকে হাওয়া কি করে হয়ে গেল? মাফিয়া গার্ল কি সত্যিই এখানে এসেছিল, না আমি চোখে ধাঁধা দিয়েছি? নিজেকে চিমটি কেটে দেখলাম না, সত্যিই তো এখানে কেউ নেই। তার মানে আমি ধাঁধা খেয়েছি। উফ আল্লাহ, এই মাফিয়া গার্লকে যে আমি কি করব তা আমি নিজেও জানি না। খালি সময় অপেক্ষায় আছি। সময়টা হোক একবার, তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে এলাম ওয়াশরুম থেকে। তারপর নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে পৌঁছে রামিসার সাথে ক্লাসে চলে গেলাম। শামীম আজ কেন জানি কলেজে আসেনি।
আমি আর রামিসা ক্লাস শেষ করে আড্ডা দিতে বসলাম একটা নির্জন জায়গায়। আচ্ছা আকাশ, তোমার একটা কথা বলি আমি। হ্যাঁ বলো। আচ্ছা, কোনোদিন যদি আমার সম্পর্কে এমন কোনো কিছু শোনো তুমি, যেটা তুমি কোনোদিনই আমার থেকে এক্সপেক্ট করোনি। মানে কি বুঝলাম না। আরে তেমন কিছু না, এমনি বলো যে তখন তোমার রিয়াকশন কেমন হবে। অবাক করা কোনো কিছু শুনতে তো অবাকই হব, কিন্তু কি শুনবো সেটা তো বলো। আরে বললাম তো তেমন কিছু না, এমনি মনে হলো কথাটা তোমার মনের মধ্যে, তাই তোমায় জিজ্ঞেস করলাম। রামিসা, তোমায় একটা কথা বলি প্লিজ, আমার থেকে কখনো কোনো কথা লুকিও না তুমি, কারণ তুমি জানো না যে তোমার জন্য আমার মনে কতটুকু জায়গা রয়েছে। না, লুকাবো না কোনো কথা। আচ্ছা রামিসা, আর একটা কথা, আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। সারা জীবন কি করে থাকবো? আজ না হয় একই সাথে পারি দেখে এতটা মিল মোহব্বত, কিন্তু একদিন না একদিন ছেড়ে চলে যেতেই হবে। রামেশার কথা শুনে কলিজাটা মোচড় মেরে উঠল। আমি যেন কথাটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। না, যত যাই হোক না কেন রামেশা আমায় ছেড়ে যেতে পারে না। আমি আমার জীবনের বিনিময় হলেও তাকে আটকে রাখবো আমার কাছে। খপ করে রামেশার হাত চেপে ধরলাম। এই আকাশ, কি করছো কি? রামেশা, না, তুমি আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না। আমি তোমায় কখনো কোথাও যেতে দিব না। যেদিন তোমার প্রথম দেখি সেই দিনই ভালোবেসে ফেলি তোমায়। প্লিজ প্লিজ, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। এই আকাশ, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি সব আবল তাবল বকতেছো? না, আমার মাথা খারাপ হয়নি রামিসা। আই লাভ ইউ রামিসা। আমি তোমায় সত্যিই অনেক ভালোবাসি। আকাশ, তোমার সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। তুমি আবার ব্যাপারে কোনো কিছুই জানো না, তা না জেনেও পাগলামো করছো। সবটা যখন জানবে তখন তুমি আমার চেহারাও দেখতে চাইবে না। না না, আমি এত কিছু শুনতে চাই না। আমি ব্যাস তোমাকে চাই, আর কিচ্ছু দেখার সময় নেই আমার। আকাশ, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমায় ভালোবাসতে পারবো না, তবে হ্যাঁ, তোমার ব্যাপার নিয়ে ভেবে দেখবো। যদি মন থেকে কোনো সাড়া পাই তাহলে হ্যাঁ করবো তোমাকে। কিন্তু আমার মনে হয় না যে আমার মন হ্যাঁ করবে, কারণ আমার জীবনে অনেক বড় একটা মকসাদ আছে। আমার ফোকাস শুধু সেটা নিয়ে। এর মধ্যেই নতুন করে প্রেম ভালোবাসার জন্ম নেবে না কখনো। রামিসা কী সব মাকসাদের কথা বলছে, কিন্তু আমার তো তাকে চাই, শুধু তাকে চাই। না, আমি রামিসাকে নিজের করেই ছাড়বো, সেটা যে করেই হোক না, কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। দরকার হয় আমার পুরো রূপ ধারণ করব, তাও আমি রামিসাকে নিজের করে ছাড়বো। রামিসা, তোমার যত সময় লাগে তুমি নাও, তাও প্লিজ আমাকে তোমাকে চাই। আকাশ, আমি বললাম তো আমি ভেবে দেখবো। প্লিজ এমন পাগলামো করো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চলো, এবার ওঠা যাক, অনেকটা সময় হয়েছে, বাসায় যাওয়া দরকার। হ্যাঁ চলো। তারপর রামিসাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিত্যদিনের রুটিনে ফ্লো করলাম। শুয়ে শুয়ে কিছুটা সময় ফেসবুকিং করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। আজকেও একটা অবাক করা কাণ্ড ঘটল। ফেসবুকে ঢোকার সাথে সাথে আজকেও মাফিয়া গার্ল আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে, কিন্তু করতে পারিনি, কারণ আমি টাইট সিকিউরিটি করে রেখেছি। কারোর বাপের সাধ্য নেই যে আমার অ্যাকাউন্ট হ্যাক করবে এখন। তৎক্ষণাৎ একটা মেইল আসলো মাফিয়া গার্ল নামক একটা ব্ল্যাঙ্ক জিমেল থেকে। নিজেকে তুই অনেক বড় কিছু ভাবিস, তাই না? আমিও দেখবো তুই কতদিন নিজেকে গুটিয়ে রাখতে পারিস। মেইলটা দেখে চরম লেভেলের মেজাজ খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে মাফিয়া গার্লকে ধরে এনে না কানের নিচে কয়েকটা লাগিয়ে দিই, কিন্তু তাকে পাবো কোথায়? তার কোনো ইনফরমেশনই তো নেই আমার কাছে। এদিকে রাগের মাথায় আরও দ্বিগুণ হয়ে গেল। তারা আজ তোর 12টা বাজাচ্ছি, এমন গালি দিব তোকে না, তুই নিজেই এসে আমার কাছে ধরা দিবি। মাফিয়া গার্লের সেই জিমেইলটাতে ক্লিক করলাম। জিমেইলটাতে ক্লিক করতেই সেটা উধাও হয়ে গেল, এরর দেখাচ্ছে। জিমেইলটাতে ক্লিক করার পর আমার বুঝতে বাকি নেই যে সে আমায় ব্ল্যাঙ্ক জিমেইল থেকে মেইল করেছে, যেটা মিনিট কয়েকের মধ্যেই এরর হয়ে যাবে। এটা দেখে আরও রাগ উঠে গেল। এবার আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলাম না, সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। হ্যাঁ ভাই বলেন। কাল সকালের আগে মাফিয়া গার্লের ডিটেলস এনে দিবি আমায়। ভাই এই কাজটা আমার দ্বারা হবে কি না জানি না, তবে আমি আমার সবটা দিয়ে ট্রাই করব। আমি পারিসনি এই শব্দটা শুনতে চাই না, আমার মাফিয়া গার্লের ডিটেলস চাই, ওর রক্ত চুষবো আমি। তারপর ফোন রেখে দিলাম। মাফিয়া গার্ল এবার পালিয়ে যাবি কোথায় সেটা আমিও দেখব। তারপর সারা শরীর ভরা রাগ নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কাকুর দোকানে চলে এলাম। কাকুর দোকানে বসে চা খাচ্ছে।
তখন পাশের কয়েকজন মানুষ বসে আলোচনা করছিল। আজ মাফিয়া গার্ল নাকি আবার লাইভে এসেছিল। লাইভে এসে শহরের নামকরা পলিটিশিয়ান অবাইদুলকে নেক্সট টার্গেট বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, আজও নাকি সে আগুনকে একটা মেসেজ দিয়েছে। আগুন যদি অতি শীঘ্রই তার সাথে যোগাযোগ না করে, তাহলে সে শহরের সবকটা দুর্নীতিবাজকে একে একে মেরে ফেলবে। লোকগুলোর মুখে ওই সব কথা শুনে মাথায় পুরো পাঁচ পড়েছে। মাফিয়া গার্ল লাইভে এসে এত কিছু বলে গেল, অথচ আমি ঘুমিয়ে পুরো দুনিয়াদারিতেই। না, এবার তো কোনো স্তনেস্ত করতেই হবে, কারণ আমার জানা মতে ওবায়দুল তো কোনো খারাপ পলিটিশিয়ান না। তাকে কেন টার্গেট বানিয়েছে সে? আগে যাদের মেরেছে তারা না হয় খারাপ ছিল, কিন্তু ওবায়দুল তো তাদের মতন না। এইসব নিয়ে ভাবছিলাম, তখনই একটা পরিচিত নাম্বার থেকে ফোন এলো। বাবা, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো। তুমি কেমন আছো? তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? সেই কবে বাড়ি ছেড়েছিস, আজ কতদিন হলো তোকে দেখি না। মা, তোমার ছেলে মানুষ হওয়ার জন্য খারাপ মহল ছেড়েছে, তাতে কষ্ট পাওয়ার কি আছে? তোমাদের তো আরো খুশি থাকার কথা। সে যাই হোক না কেন, কিন্তু কোনো মা তার সন্তানকে এতদিন না দেখে ভালো থাকতে পারে? মা প্লিজ মন খারাপ করিও না তো, আমি খুব তাড়াতাড়ি বাড়িতে আসবো। বাবা, খুব তাড়াতাড়ি না, কালকেই তুই বাড়িতে আয়। মা, কাল কি করে আসবো বলো? আমার ক্লাস চলছে তো। সেসব আমি জানি না, তুই কাল বাড়িতে আসবি। আম্মু প্লিজ এমন পাগলামি করো না, আমি বললাম তো আমি কয়েকদিনের মধ্যেই বাড়ি আসবো, তখন তুমি তোমার ছেলেকে মন ভরে দেখে নিও। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু খুব তাড়াতাড়ি আসবি বলে দিলাম কিন্তু। হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি আসবো। এবার রাখি, কেমন? আচ্ছা। আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। আজ কতদিন পর মায়ের সাথে কথা বললাম, আল্লাহই ভালো জানে সেই কবে বাড়ি ছেড়ে এসেছে। এখনও অবধি বাড়ি যায়নি। মা আমার দেখার জন্য কেমন উথাল পাতাল হয়ে আছে। না, কিছুদিনের মধ্যেই এবার বাড়ি যাবো আমি, কিন্তু আমি যেই কারণে বাড়ি ছেড়ে এসেছি সেটা এখনও হয়নি। বাসার লোক সবাই জানে আমি নিজের জীবন গোছানোর জন্য বাড়ি ছেড়েছি, কিন্তু এর পিছনেও যে একটা রহস্য লুকিয়ে আছে সেটা কেউ জানে না। তবে হ্যাঁ, আমি সাকসেস হয়েই ছাড়বো। তারপর নিজের বাসায় চলে এলাম। বাসায় এসে কিছুটা সময় বই নিয়ে ঘাটাঘাটি করে উঠে পড়লাম। কোনো কিছুতেই যেন মন বসছে না, কারণ কখন সকাল হবে আর কখন নিলয় আমাকে মাফিয়া গার্লের ডিটেলস দেবে সেই সব চিন্তায় খালি মাথায় ঘুরপাক করছিল। যাক, কোনো রকম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম রাতে। সকাল হলেও মাফিয়া গার্ল কে সেটা আমি জেনে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম। ফোন হাতে নিয়ে দেখলাম নিলয় আমার কয়েকটা ছবি মেল করেছে। তাড়াতাড়ি মেলটা ওপেন করলাম। মেল করা ছবিতে ক্লিক করতে যা দেখলাম তাতে তো পুরো দুনিয়াদারি চক্কর খেতে লাগলো আমার। কারণ ছবির মানুষটা আমার খুব পরিচিত। সেই মুখটা মুখোমুখি কয়েক হাজার বার হয়েছি আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না যে এই মেয়ে সেই মাফিয়া গার্ল যাকে আমি চোখের সামনে কয়েক হাজার বার দেখেছি, যার সাথে আমার চরম লেভেলের ওঠা বসা। সাথে সাথে নিলয়কে ফোন লাগালাম। নিলয়, তুই শিওর তো যে এই মেয়ে মাফিয়া গার্ল? ভাই, আজ পর্যন্ত আমার দেওয়া কোনো তথ্য কোনোদিন ভুল হয়েছে? না, হয়নি, কিন্তু এটা কি করে সম্ভব নিলয়? ঈশিতা কি করে এমনটা করতে পারে? ঈশিতা তো আমার কলেজের ফ্রেন্ড ছিল, যার সাথে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছি আমি। কলেজ লাইফ পুরোটাই তার সাথে কাটিয়েছি আমি, কিন্তু সে পরবর্তীতে এমন ভয়ঙ্কর রূপ নিল কেন? আমার তো নিজের চোখে বিশ্বাস করতে অবাক লাগছে যে না, হয়তো কোনো ভুল হয়েছে নিলয় তোর। ভাই, আমি 100% শিওর দিয়ে বলতে পারবো এই মেয়ে মাফিয়া গার্ল, আর আমি পুরোপুরি শিওর হয়ে আপনাকেই বলছি। ঈশিতা এমন করতে পারে? পুরো মাথাটাই গোলক ধাঁধার মতন ঘুরপাক খাচ্ছে। ভাই, আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না, কারণ সে আপনার সাথে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছি, কিন্তু সত্যি এটাই যে সে মাফিয়া গার্ল। ঠিক আছে, ঈশিতাই যদি মাফিয়া গার্ল হয় তাহলে তার 12টা বাজাচ্ছি আমি। ওর আরও কিছু তথ্য বল, কারণ তার সাথে আমার কয়েক বছর আগেই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ তার বাসা পরিবর্তন করে অন্য কোথাও শিফট হয়ে গিয়েছে। এরপর আর কখনো যোগাযোগ হয়নি। ভাই, এরপর আর কোনো তথ্য আমি পাইনি, কারণ এ মেয়ে সব জায়গা থেকে তার ইনফরমেশন হাতিয়ে নিয়েছে। তার থেকেও ভয়ঙ্কর একটা কাণ্ড করেছে সে। কি করেছে? ভাই, সে মেয়ে প্লাস্টিক সার্জারি করে তার আগের চেহারা পরিবর্তন করে ফেলেছে। এই মেয়েকে এখন খুঁজে বের করা ইম্পসিবল আমার মতে, তবে আপনার দ্বারা হয়তো সেটা কষ্টকর হবে না। কিন্তু ভাই, মেয়ের মাথায় ভয়ঙ্কর চাকুর মতো চলাচল করে। গতকাল আপনি ফোন দেওয়ার পর আমি কম হলেও
50টার উপর ছেলে লাগিয়েছি মাফিয়া গালের খোঁজ বের করার জন্য, কিন্তু অবশেষে সবাই খালি হাতে ফিরেছে। কিন্তু একজন খালি তার কিছু ছবি কালেক্ট করেছে। তবে বর্তমান সময়ে সে দেখতে কেমন তার কোনো ছিটে ফোটায় বা চিহ্ন খুঁজে পায়নি। আর হ্যাঁ ভাই, একটা কথা, এই মেয়ের নামের মতন তার কার্যক্রমগুলোও বেশ ভয়ঙ্কর। কারণ তার ইন্টারনেট ডাটাবেজ আমি হ্যাক করে তথ্য বের করতে চেয়েছিলাম, কিন্তু কোনো মতেই সেটা পাবলিশ হয় নাই। এই মেয়ে হ্যাকিংয়ের মাস্টার। নিলয়ের মুখ থেকে ঈশিতার এইরূপ কর্মকাণ্ডের কথা শুনে এবার আর জায়গায় স্থির থাকতে পারলাম না। নিলয় কি বলে ঈশিতার সম্পর্কে এগুলো? যেই মেয়ে কলেজের লাইফে থাকতে একটা সাদা সিধা ছিল, তার মধ্যে কয়েক বছরের ব্যবধানে এত হিংস্রতা কি করে আসতে পারে? মাথায় তো কিছুই খেলছে না। আচ্ছা নিলয়, আমি ফোনটা রাখলাম, পরে কথা বলবো তোর সাথে। আর শোন, মাফিয়া গার্লের খোঁজ চালু রাখিস। আচ্ছা ভাই। নিলয়ের সাথে কথা শেষ করে ঠাই সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমার যেন নিজের কানকেই এখনো বিশ্বাস করাতে পারছি না যে ঈশিতা বর্তমান জগতের সব চাইতেই খাতারনাক মাফিয়া, যার ভয়ে বড় বড় নেতারা এখনও আতঙ্কে আছে। আধ ঘন্টা নাগাদ একই জায়গায় দাঁড়িয়ে আছি। ঝাটকাটা মারাত্মক লেভেলের ছিল, তাই হয়তো এখনও ঘোর কাটিয়ে উঠতে পারিনি। অনেকটা সময় পর সেন্স ফিরে এলো। না না, আমার এখন উতলা হলে চলবে না। আমাকে মাথা ঠান্ডা রেখে এখন কাজ নিতে হবে। এখন আগে নিজেকে শান্ত করি, পরে মাফিয়া গার্লকে নিয়ে ভাবা যাবে। ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর ফ্রেশ হয়ে বের হয়ে এসে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আজও শামীম কলেজে আসেনি। হারামিটার যে কী হয়েছে তা কেই জানে। মাফিয়া গার্লের টেনশনে শামীমকে আর ফোন দেওয়াও হয়নি। এদিকে রামিসাকেও দেখছি না। দৌড়, না আসলো না আসুক, একসাথে এত টেনশন মাথায় নিয়ে বেড়াতে পারবো না। আমি ক্লাসে চলে যাই। ক্লাসে চলে গেলাম, সেখানে গিয়ে দেখি রামিসা আগে থেকে ক্লাসে এসে বসে আছে। আমি গিয়ে তার পাশের সিটে বসে পড়লাম। আকাশ, কি হচ্ছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে কি? না, তেমন কিছু না। তেমন কিছু না বললে তো সমাধান হবে না। তোমার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে যে তুমি কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। কি হয়েছে বলো আমায়? নাকি আমার বিষয়টা নিয়েই টেনশন করছো? আমি তো বললাম আমি ভেবে দেখবো, তাও কিসের চিন্তা? হ্যাঁ আরে না রামিসা, সেসব কিছুই না। আমি এমনি বাসার ব্যাপার নিয়ে কিছুটা ঝামেলায় আছি, তাছাড়া কিছুই না। আরে তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। রামিসার কথার আর কোনো উত্তর দিলাম না। চুপচাপ বসে আছি, কারণ কী বা বলবো তাকে। আমার টেনশন যে অন্য জায়গায়, সেটা তো তাকে আর বলা যাচ্ছে না, তাই চুপচাপ থাকাই ভালো। এমন সময় স্যার ক্লাসে আসলো। স্যার এসে ক্লাস করাতে শুরু করলো। সেদিকে ফোকাস করলাম। ক্লাস শেষ করে বাসায় যাওয়ায় রওনা দিচ্ছি, পেছন থেকে রামিসা ডাক দিল। এই আকাশ, আজ এত তাড়াহুড়োই কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমার সাথে আজ কথা বললে না বুঝি? আরে পাগল, সেসব কিছুই না, এমনিতেই ভাবলাম বাসায় চলে যাই, তাই আর কি। বাহ, ভালোই তো। আমাকে ইগনোর করছো, সেটা তো বেশ ভালোই বুঝছি আমি। রামিসা সত্যিই যে সব কিছুই না। তাহলে চলো ক্যান্টিনে বসে কফি খাবো। রামিসা আমায় জোর করে ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনে গিয়ে দুইজনে বসে কফি খাচ্ছি। সে আমায় নানান কথা বলে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমার ভিতরে তো দুনিয়ার সমস্ত টেনশন বিরাজ করছে। আকাশ, তুমি যদি এমন গাল ফুলিয়ে বসে থাকো তো কিন্তু খুব খারাপ হবে সত্যি। কিন্তু আমি আর তোমাকে নিয়ে ভাববো না। এই না না, আমি আর গাল ফুলিয়ে বসে থাকবো না। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও রামিসার সাথে স্বাভাবিক হয়েই কথা বলা শুরু করলাম। আর সে আমাকে হাসানোর ট্রাই করছে। একটা সময় সত্যিই হেসে ফেললাম। মেয়েটা আসলেই অসাধারণ গুণ আছে। এইভাবে অনেকটা সময় বসে দুইজনে মিলে কথা বললাম। ভিতরের সমস্ত টেনশন দূর হয়ে গেছে রামিসার সাথে কথা বলে। মন একদম ফ্রেশ হয় এখন। তারপর দুইজনেই উঠে পড়লাম ক্যান্টিন থেকে। অনেকটা সময় তো বসলাম, এবার বাসায় যাওয়া যাক। আচ্ছা, তাহলে কাল আবার দেখা হচ্ছে আমাদের। হ্যাঁ, রামিসার সাথে কথা শেষ করে বাসার দিকে রওনা হলাম। অনেকটা শান্ত আছে এখন। না, এখন আর নিজেকে উত্তেজিত করা যাবে না। একদম শান্তভাবে কাজ বের করব এখন। তারপর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে শান্ত মাথায় মাফিয়া গার্লের তালাশ করতে লাগলাম, কিন্তু ফলস্বরূপ কোনো কিছুই পেলাম না। বরাবরের মতোই জিরো আসলো ফল। তাও নিজেকে সামনে রাখলাম। আমি খোঁজ চালিয়েই যাব মাফিয়া গার্লে। এইভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। একদিন দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে শুয়ে টিভিতে খবর দেখছিলাম, তখনই আর একটা ভয়ঙ্কর নিউজ দেখতে পেলাম। মাফিয়া গার্ল আর একটা হেডলাইন রটিয়ে দিয়েছে। সে পলিটিশিয়ান ওবায়দুলের খেল খতম করে দিয়েছে। সে পলিটিশিয়ান ওবায়দুলকে মেরে তার লাশ
বাঁশ ডগার উপর ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার পর প্রশাসন পুরোপুরি ফায়ার হয়ে গেছে মাফিয়া গার্ডের উপর। দেশের মানুষ সবাই জানে যে মাফিয়া গার্ড 2 নম্বর মানুষদের খেল খতম করছে, কিন্তু তারপরেও প্রশাসন তো আরও চুপ থাকতে পারে না। কারণ সাজা দেওয়ার হলে দেশের প্রশাসন দিবে। দেশে আইন কানুন বলতে অনেক কিছু রয়েছে, কেউ তো আর তার ঊর্ধ্বে যেতে পারে না। প্রশাসন পুরো হাত পা বেঁধে নেমেছে মাফিয়া গার্ডকে খোঁজার জন্য। এবার হয়তো একটা হেস্তনেস্ত করেই ছাড়বে প্রশাসন, কিন্তু আমিও তো হাল ছাড়ার মানুষ না। প্রশাসন মাফিয়া গার্লকে খুঁজে বের করার আগেই আমি তাকে খুঁজে বের করব, কারণ আমার তাকে আগে চাই। তাড়াতাড়ি নিলয়কে ফোন দিলাম আবার, সে হয়তো কোনো ক্লু দিতে পারবে আমায়। এতদিনে হয়তো কিছু হলেও হাতে লেগেছে তার। ভাই দুঃখিত, এখনও আমি মাফিয়া গালের কোনো খোঁজ পাইনি, আর আমার মনেও হয় না যে আমি তার কোনো খোঁজ বের করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাও তুই খোঁজ জারি রাখ। তারপর ফোন রেখে দিলাম। এবার সত্যিই মনে হচ্ছে আমার মাঠঘাট বেঁধেই নামতে হবে, কারণ এরপর আর অপেক্ষা করলে প্রশাসনের মতো মাফিয়া গার্ল ধরা পড়বে। কারণ মাফিয়া গার্ল যত যাই করুক না কেন, সে একটা ভুল কাজ করেছে তার কোর্ট দিয়ে। এটা দিয়ে মাফিয়া গার্লের সন্ধান বের হওয়া 30% সম্ভাবনা রয়েছে। আমি হয়তো চেষ্টা করলে বের করতে পারবো, কিন্তু আমার কাছে বর্তমানে অমন ভালো স্পিড ইন্টারনেট নেই। সো আমি আমার চাকুওয়ালা মাথা চালাবো। শান্ত মাথায় ভাবতে থাকলাম শুরু থেকে সব কিছু। আমার খোঁজ কত দূর গিয়েছে সবটাই আমার পুনরায় ভাবতে লাগলাম। সে মাফিয়া গার্লের খোঁজ করার কোনো দিকে কমতি রাখছি না, বা কোনো কিছু আমার থেকে ছুটছে কিনা। তখন মাথায় আসলো রামিসার কথা। তাকে তো শুরুতেই আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু এরপর তাকে আর ঘেঁটে দেখিনি। না, এবার রামিসাকে নিয়ে সার্চ করব, কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না। এর মধ্যে মাফিয়া গার্ল আবারও লাইভে আসার ডেট দিল। হ্যাঁ পেয়েছি। এবার মাফিয়া গার্লের লাইভ করার সময় আমি রামিসার সাথে কথা বলবো। সে যদি মাফিয়া গার্ল হয় তাহলে তখন সে লাইভে কথা বলতে পারবে না, বা আমার সাথে সেই সময় থাকতে বাহানা দেখাবে। তখন সেটা দেখেই যা বোঝার বুঝে নিব। পরের দিন মাফিয়া গার্ল আগের টাইমে ঠিক 3টায় লাইভে আসবে বলেছে। এদিকে আমি রামিসাকে ফোন দিয়ে বলেছি যে সে যেন আগামীকাল দুপুর 3টায় আমার সাথে দেখা করে। একটা জরুরি কাজ আছে তার সাথে আমার, তাকে বিশেষ কিছু বলার আছে আমার। সে সরাসরি না করে দেয়। না, কাল দুপুর 3টায় আমার একটা বিশেষ কাজ আছে, তখন তোমার সাথে কোনোভাবেই আমি দেখা করতে পারবো না। রামেশের কথা শুনে খটকা লাগলো মনের ভিতরে। তার মানে কি আমার ধারণাটাই ঠিক? রামেশাই সেই ক্রিমিনাল যাকে পুরো দেশের প্রশাসন মিলে বাতি লাগিয়ে খুঁজছে। ওহ মাই গড, মাফিয়া গার্ল এতদিনে আমার চোখের সামনে ছদ্মবেশটি করছে, অথচ আমি তাকে চিনতে পারিনি। না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এবার রামিসাকে ধরার পালা এসে গেছে। মাফিয়া গার্ল এবার পালাবে কোথায়, এইসব নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই রামিসা আমাকে আবার ফোন দিয়ে বড়সড় ধরনের একটা শকড খাইয়ে দেয়। আচ্ছা ঠিক আছে আকাশ, আমরা কাল 3টে বাজে দেখা করব। তবে হয়তো আমার কলেজে আসা হবে না কাল, বাসায় কিছু কাজকর্ম বাকি আছে। রামেশার কথা শুনে থতমত খেয়ে গেলাম। একটু আগেই সে বলল কোনোভাবেই কাল 3টায় দেখা করা সম্ভব না, আবার এখন বলছে কাল 3টায় দেখা করবে। এদিকে আমি রামিসাকে নিয়ে কত কিছু ভেবে বসলাম। তাহলে কি রামিসা মাফিয়া গার্ল না? ও আল্লাহ, মাথায় পুরো জ্যাম খেয়ে গেছে। মাফিয়া গার্ল যদি কাল 3টার সময় লাইভ করে আর এদিকে রামিসা আমার সাথে থাকে, তাহলে তো রামিসা মাফিয়া গার্ল না। আমার সন্দেহটা তাহলে পুরোপুরি ভুল হবে না। আর ভাবতে পারছি না আমি কী সব ঘটছে আমার সাথে। একটা সূত্র ধরেই 2 কদম এগিয়ে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে নিরাশ হয়ে 4 কদম পিছিয়ে চলে আসছি। মাথা পুরো আগুনের মতো গরম হয়ে আছে। ফোন বালিশের উপর রেখে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম। বের হওয়ার আগে বেশ কয়েকবার শামীমকে ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। কাকুর দোকানে বসে চা খাচ্ছিলাম, তখনই শামীম ফোন দিল। কিরে, ফোন দিছিলি মনে হয়? হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আজ কতদিন হয়ে গেল তুই ক্লাসে আসছিস না, তার উপরে কোনো খবর কিছুই নেই। আরে বাসায় একটা সমস্যা হয়েছে ছোট বোনকে নিয়ে, তাই কিছুদিন কলেজে আসেনি। সমস্যা কেটে উঠতে হয়তো আরও কয়েকটা দিন লাগবে, এরপর কলেজে আসবো। ও আচ্ছা আচ্ছা থাক, তাহলে তুই আগে সমস্যার সমাধান কর, পরে না হয় কলেজে আসিস। ওকে বন্ধু। শামীমের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তারপর কাকুর দোকান থেকে উঠে বাসায় চলে আসলাম। অপেক্ষায় আছি কালকের দিনের। কোনো মতে আজকের দিনটা পার করে দিলাম। পরের দিন কলেজে চলে গেলাম। রামিসা আজ ক্লাসে আসবে না, তারও নাকি বাসায় কি কাজ বাকি আছে।
তাই আজ আমার একাই কাটাতে হবে কলেজে। কোনোভাবেই কলেজ টাইম শেষ করে বাসায় চলে এলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রামিসাকে ফোন দিলাম। হ্যাঁ, কোথায় দেখা করবে বলো? কলেজ মাঠে আসো। আমিও বাসা থেকে বের হয়ে সেখানে আসছি। আমি শার্ট পরে কলেজের মাঠে চলে গেলাম। সেখানে গিয়ে ঘাসের উপর বসে আছি। 3টা বাজতে আর মিনিট 5 বাকি। এমন সময় রামিসাও চলে আসলো। আচ্ছা বলো তো, হঠাৎ আমার সাথে এমন কি জরুরি কথা বলবে যার কারণে আজ এই অসময়ে এখানে আসতে বললে? বলবো, একটু ওয়েট করো। আমি বাসার থেকে আসার সময় রামিসাকে নিয়ে অনেক কিছুই ভেবে এসেছি। কেন এখন বললে কি হবে? আর একটু বসো না, এত অস্থির হচ্ছে কেন? একটু পরেই বলবো। এখন আগে মাফিয়া গার্ল লাইভ দেখব। 3টা বাজতে চলেছে। রামিসা আমার মুখে মাফিয়া গার্লের কথা শুনে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, এইভাবে চোখ পাকিয়ে তাকিয়ে আছো কেন? আকাশ, হঠাৎ তোমার মাফিয়া গার্লকে নিয়ে এত মাথা ব্যথা উঠলো কেন? আরে না, কিসের মাথা ব্যথা? মাফিয়া গার্ল আজ লাইভে আসবে বলেছে। সবাই তার লাইভ দেখার জন্য বসে আছে, তাই আমিও দেখব বলে ভেবেছি। ও আচ্ছা, পাশে এসে বসো। 2 জনে মিলে মাফিয়া গার্লের লাইভ দেখি। রামিসা এসে আমার পাশে বসলো, আর আমি মোবাইলটা হাতে নিয়ে মাফিয়া গার্লের ইউটিউব লিঙ্কে ক্লিক করে সেখানে ঢুকে পড়লাম। 3টা বাজতেই মাফিয়া গার্ল লাইভে চলে আসলো। মাফিয়া গার্লের লাইভ দেখে আমি রামিসার দিকে হাঁ করে তাকিয়ে আছি। নিজের ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। আমি রামিসাকে নিয়ে কত কী না ভেবে রেখেছিলাম, কিন্তু পরিশেষে সবটাই মিথ্যা প্রমাণ হলো। আর সত্যিই যদি রামিসা মাফিয়া গার্ল হতো তাহলে সে লাইভে আসতে পারতো না এই সময়, কারণ রামিসা আমার পাশে বসে আছে। সে একাই সময় 2 জায়গায় 2 রকম কর্মকাণ্ড কি করে করবে? দ্যাট, নিজের উপরে চরম লেভেলের রাগ হচ্ছে। সিধা সাদা একটা মেয়েকে নিয়ে আমি কত বাজে ভাবনা করেছি। এই কি হলো? তোমার মন কোন দিকে? হ্যাঁ, তুমি না বলো মাফিয়া গার্লের লাইভ দেখবে? সে তো লাইভে এসে বকবক করছে, কিন্তু তোমার তো কোনো খবরই নেই এখন। রামিসার ডাকে হুঁশ ফিরে আসলো। হ্যাঁ হ্যাঁ, দেখবো তো। তারপর মাফিয়া গার্লের লাইভ দেখাই ফোকাস করলাম। সে তার ইন্ট্রোডাকশন দিয়েই যাচ্ছে। আমি আপনাদের আগেও বলেছি, এবারও বলছি, আমার কোনো খারাপ মাকসাদ নেই। আমার মূল মাকসাদ হচ্ছে যারা দেশের নাম বেছে বেছে খায় তাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া, আর আমি সেটাই করছি। শুধু তাই নয়, এবার থেকে দেশের মধ্যে যত কটা গ্যাংস্টার টিম আছে তাদের সব কটাকেই আমি মৃত্যুর চৌকাঠ অবধি পৌঁছে দিব। শান্তশিষ্টভাবে দেশ চলবে, কোনো ধরনের টিম আর থাকবে না দেশে। মাফিয়া খুফিয়া সব আমি ধুলোয় মিশিয়ে দিব। আর আগুন, আপনার মুখোমুখি হওয়ার ইচ্ছে আমার বহুদিন থেকেই। অনেক আগ থেকেই শুনে এসেছি আগুনের নাম, যে আগুন নাকি সত্যি এক সময়ে খতরনাক খিলাড়ি ছিল, যার নাম শুনলে এখনও নাকি অনেকের প্যান্ট ঢিলা হয়ে যায়। আমি চাই আপনার মুখোমুখি হতে, আমি চাই মানুষরূপী আগুনটাকে নিজের চোখে দেখতে। সো আপনি আমার মনের খুশি আত্মা পূরণ করে দিন। না হয় আমার যদি আপনাকে খুঁজে বের করতে হয়, সেদিন কিন্তু বাঘের সঙ্গে লড়াই হয়ে যাবে। সেদিন কিন্তু নিজের ক্রোধকে দমিয়ে রাখতে পারবো না। সেদিন নির্ঘাত আপনি আমার হাতে মারা পড়বেন। এটা কোনো হুমকি নয়, তবে হুমকির চাইতেও কম নয়। আপনি হতে পারেন এক সময়ের সর্বসেরা খিলাড়ি, কিন্তু মাথায় রাখবেন বর্তমান সময়ের নাম করা মাফিয়া গার্ল আমি। সো ভালোই ভালোই আপনার দর্শন করিয়ে দিন আমার। এবারের মতো লাইভ সমাপ্ত করলাম। তারপর মাফিয়া গার্ল লাইভ কেটে চলে গেল, কিন্তু আমার মাথায় তো পুরো দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো মাফিয়া গার্লের কথা শুনে। সত্যি এখন যদি মাফিয়া গার্লকে চোখের সামনে পেতাম না, তাহলে হয়তো তার মুন্ডুটাই আলাদা করে ফেলতাম। রাগে নাক কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই আকাশ, কি হলো তোমার? তোমার চেহারার 12টা বেজে আছে কেন? আরে না, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ আমায় কি জরুরি কথা বলতে রেখেছো সেটা প্লিজ বলো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রামিসার কথা শুনে বিপাকে পড়ে গেলাম। আল্লাহ, এখন রামিসাকে কি বলবো আমি? কারণ তাকে তো পরীক্ষা করার জন্য ডেকেছিলাম, কিন্তু সে তো পরীক্ষায় পাশ করেছে, আর আমার ধারণা মিথ্যা প্রমাণ করেছে। কি হলো, কথা বলছো না যে? আসলে রামিসা, তোমায় ডেকেছিলাম কেন জানি বলে মাথা চুলকাতে শুরু করলাম। হ্যাঁ, কেন বলো? আসলে রামিসা, প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমায় ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয়। প্লিজ প্লিজ তুমি আমায় অ্যাকসেপ্ট করে নাও। আমার আর থাকতে ইচ্ছে করে না একা একা। গট গট করে বানিয়ে অনেকখানা কথা বলে দিলাম।
বানিয়ে বানিয়ে বলতে কথাগুলো সত্য, কারণ আসার সময় ভেবে এসেছিলাম যে রামিসা যদি মাফিয়া গার্ল না হয় তাহলে তার হাতে আমি শক্ত করে সারা জীবনের জন্য ধরে থাকবো। আকাশ, এইটা বলতে তুমি আমায় এখানে রেখেছো? হ্যাঁ। আমি না বললাম যে তোমায় আমার সময় চাই, আমার মন সাড়া দিলে আমি তোমায় বলবো। প্লিজ রামিসা, এখন রাজি হয়ে যাও। সময় টময় নিও না আর। তুমি বোঝো না কেন আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। আমার তোমাকেই চাই, প্লিজ প্লিজ রাজি হয়ে যাও, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা থামো, যাও রাজি হব, তো তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? হ্যালো বন্ধুরা, এই গল্পটিতে আসল কাহিনী আমাদের পরবর্তী সিজনে আসবে। আকাশ মানে আপনাদের গল্পের আগুন। কি আসল মাফিয়া গার্লকে চিনতে পারবে, নাকি মাফিয়া গার্ল আগুনকে খুঁজে বের করতে পারবে? কি হতে পারে সব কিছু চ্যাপ্টার 2-তে আসবে। রেডি থেকো, আর গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।